হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাইজ স্টাডি। আজকে আমরা আলোচনা করব করোনা ভাইরাস বা কোভিড-19 ফলে ইন্ডিয়ান ইকোনমির উপর কী কী প্রভাব পড়েছে এবং ইন নিয়ার ফিউচার কী কী প্রভাব পড়তে পারে। শুরু করছি আজকের ভিডিও। করোনা ভাইরাস একটা বিশেষ শ্রেণীর ভাইরাস, যে ভাইরাসটা কোভিড-19 ডিজিজ সৃষ্টি করছে, সেটা হচ্ছে সার্স কোভিড-2। অফিসিয়াল নামকরণ দেওয়া হয়েছে, ভাইরাসটার নাম হচ্ছে সার্স কোভিড-2 সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম কোভিড-2, এটা হচ্ছে ভাইরাসটার নাম। আর ডিজিজটার নাম অফিসিয়ালি দেওয়া হয়েছে কোভিড-19। তো গোটা বিশ্ব এখন যে অতিমারি, বাংলায় কথা টার্মটা অতিমারি বা প্যান্ডামিক, যে প্যান্ডামিক বা অতিমারির ফলে মোটামুটি গোটা বিশ্ব এখন লকডাউন পরিস্থিতির মধ্যে রয়েছে। সেটা শুরু হয়েছিল চায়নার ইউহান প্রদেশে ফ্রম 31 ডিসেম্বর 2019। তো এই কোভিড-19 সার্স কভ-2 এর ফলে ইন্ডিয়ান ইকোনমির উপর কী কী প্রভাব আসতে পারে বা কী কী প্রভাব অলরেডি এসে গেছে, কী কী মেজার্স নেওয়া উচিত, তার একটা ব্রিফ ডিসকাশন করব ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ। তো তোমরা যারা এক্সাম প্রিপারেশন নিচ্ছ অবশ্যই মন দিয়ে দেখবে। তো এখনও অবধি 3 মে পর্যন্ত আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট লকডাউন ঘোষণা করেছে এবং এরপরে আরও এক্সটেন্ড হওয়ার ইঙ্গিত দিয়েছে। কোনো কোনো রাজ্য অলরেডি লকডাউন এক্সটেন্ড করার কথা ভাবছে এবং সেন্টার কিছু কিছু রেড জোন এরিয়া বাদ দিয়ে বাকি জায়গাতে কিছু কিছু রেস্ট্রিকশন তুলে দেওয়ার কথা ভাবছে। এবার দেখব ইন্ডিয়ান ইকোনমির যে গ্রোথ রেট, জিডিপি গ্রোথ রেট, সেটা আমাদের 2020 থেকে 2021 যে ফিসকাল ইয়ার 20 to 21, এই ফিসকাল ইয়ারে আমাদের ইকোনমিক গ্রোথ হতে পারে 1.5 থেকে 2.8%। এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের এস্টিমেশন। তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের এস্টিমেশন অনুযায়ী আমাদের 2020 ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-র জিডিপি গ্রোথ রেট হতে যাচ্ছে 1.5 থেকে 2.8% অনলি। এবং ফিচ সলিউশন আর একটা গ্রেডিং এজেন্সি, যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-এর জন্য জিডিপি ফোরকাস্ট করেছে 1.8%। তো এত কম জিডিপি গ্রোথ, মানে তোমাদের এই কম্প্যারিজনটা আমি এখানে আমাদের 5 ইয়ার প্ল্যানের যে জিডিপি গ্রোথ ছিল তার সাথে একটু কম্পেয়ার করে দেখাচ্ছি। তো যদিও এটা হচ্ছে ইয়ারলি, এই জিডিপিটা হচ্ছে ইয়ারলি, 5 ইয়ার প্ল্যানের যে জিডিপি গ্রোথটা হয় সেটা হচ্ছে 5 বছরের এভারেজ নেওয়া হয়। যেমন ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 51 থেকে 56, প্রত্যেকটা ইয়ারের যে জিডিপি গ্রোথ ছিল তার এভারেজ করলে এটা আমাদের ক্যালকুলেট করা হয় 5 ইয়ার প্ল্যানের জিডিপি গ্রোথ। তো তোমাদের এখানে ডাইরেক্ট এই ভ্যালুটার সাথে লিঙ্ক না হলেও তোমরা এখানে জিডিপি গ্রোথটা এত কম, মানে তোমরা এখানে জাস্ট ডেটাটা সম্পর্কে আইডিয়া করতে পারবে, প্লাস এই ডেটাগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হয়। দেখো 5 ইয়ার প্ল্যানে তোমাদের মিনিমাম জিডিপি গ্রোথ যদি কখনো অ্যাচিভ করেছে, সেটা হচ্ছে এই অ্যাচিভড গ্রোথগুলো তোমরা দেখো। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 51 থেকে 56 3.6 জিডিপি গ্রোথ ছিল, ঠিক আছে। তারপরে সেকেন্ড 4.27, থার্ড 5 ইয়ার প্ল্যান 61 থেকে 66, 1961 থেকে 66, এখানে দুটো যুদ্ধ হয়েছিল, 1962 ইন্দো চাইনা ওয়ার, 1965 ইন্দো পাকিস্তান ওয়ার। এর ফলে এই 2.4, এই 5 ইয়ারের বা থার্ড 5 ইয়ার প্ল্যানের জিডিপি গ্রোথ অ্যাচিভড গ্রোথটা সব থেকে কম ছিল, সেটাও কিন্তু 2.4 ছিল। এখন যে এক্সপেক্টেড গ্রোথ রেট হবে সেটা হচ্ছে 1.5 থেকে 2.8%, যদিও এটা ইয়ারলি এস্টিমেশন আর এটা হচ্ছে 5 ইয়ারের এভারেজ, ঠিক আছে। জাস্ট ডেটাটা সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য তোমাদের আমি চার্টটা দেখিয়েছি। এই ডেটাগুলো অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করা হয়ে থাকে WBCS-এ। তো এইখানে লাস্ট হচ্ছে দেখো 10th 5 ইয়ার প্ল্যান 2002 থেকে 2017, এটা হচ্ছে 7.7। তারপরে 11th 5 ইয়ার প্ল্যান 2007 থেকে 2012, এটাই হচ্ছে লাস্ট এফেক্টিভ 5 ইয়ার প্ল্যান। তারপরে তো 5 ইয়ার প্ল্যানকে উঠিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, 11th 5 ইয়ার প্ল্যানে অ্যাচিভ গ্রোথ ছিল 8%, তার আগের মানে 10th 5 ইয়ার প্ল্যানে ছিল 7.7%। আর 12th 5 ইয়ার প্ল্যানে কিন্তু এটা কমপ্লিট করা হয়নি, 2015তেই 5 ইয়ার প্ল্যানকে তুলে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আর এখানে একটা জিনিস দেখো, ফিফথ 5 ইয়ার প্ল্যানে হচ্ছে 5, অ্যাচিভ গ্রোথ হচ্ছে 5। ফিফথ 5 ইয়ার প্ল্যান পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অ্যাচিভ গ্রোথ ছিল 5, এর আগে কখনো 5 হয়নি, মানে পঞ্চমে এসে সব থেকে ম্যাক্সিমাম 5 অ্যাচিভ করেছে। তারপরেও আবার আস্তে আস্তে বেড়ে গেছে এবং 11th 5 ইয়ার প্ল্যানে ম্যাক্সিমাম হয়েছে 8%, ঠিক আছে। এরকম করে মনে রাখতে পারো। মোটামুটি ইনক্রিজিং অর্ডারই রয়েছে, শুধুমাত্র থার্ড 5 ইয়ার প্ল্যানে কম, তারপর ফিফথ 5 ইয়ার প্ল্যানে 5, 11th 5 ইয়ার প্ল্যানে হচ্ছে 8% জিডিপি গ্রোথ অ্যাচিভ করেছে, ঠিক আছে। নেক্সট আসছি, IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কনফার্ম করেছে যে
এই কোভিড-19 ফলে একটা গ্লোবাল রিসেশন আসতে যাচ্ছে এবং অলরেডি মার্কেটে স্লোডাউন চলে এসছে, সমস্ত কিছু লকডাউন, সমস্ত বিজনেস এখন মোটামুটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। ইকোনমির চাকা এখন বলতে গেলে থেমেই রয়েছে। দ্য গ্রেট লকডাউন ইজ দ্য ওস্ট ইকোনমিক ডাউন টার্ন সিন্স দ্য গ্রেট ডিপ্রেশন। গ্রেট ডিপ্রেশন যেটা 1929 সালে আমেরিকার থেকে স্টার্ট হয়েছিল। গ্রেট ডিপ্রেশন 1929। গ্রেট ডিপ্রেশন নিয়ে আমার একটা ভিডিও বানানো রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আইএমএফ থেকে বলা হয়েছে যে গ্রেট ডিপ্রেশনের পরে এটা সবথেকে বড় একটা ইকোনমিক ডাউনটার্ন হবে এই গ্রেট লকডাউনের ফলে। কেননা জানো সমস্ত বিজনেস এখন মোটামুটি বন্ধ, এসেনশিয়াল সার্ভিস ছাড়া গোটা বিশ্বের বিজনেস এখন কিন্তু বন্ধ হয়ে পড়ে রয়েছে। এবং আমাদের এটা হচ্ছে 2008-এর যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল তার থেকে অনেক বেশি ভয়াবহ হবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফের চিফ ইকোনমিস্ট গীতা গোপীনাথ এই কমেন্টটা করেছে। গীতা গোপীনাথ, ঠিক আছে, চিফ ইকোনমিস্ট অফ আইএমএফ গীতা গোপীনাথ। এবার এই গ্লোবাল রিসেশন কি করে হয়, তো এটাও আমার আগের ইকোনমিক ভিডিওতে আলোচনা করা রয়েছে। এটা হচ্ছে রিসেশনের সাইকেল। কি করে হচ্ছে, যে কোনো একটা জায়গার থেকে তোমরা শুরু করতে পারো। যেমন লকডাউনের ফলে বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। কেননা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য বিভিন্ন প্রোডাকশন ইউনিটকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে কী হবে, লোকের এবং বিভিন্ন কাজ বন্ধ হয়ে গেছে, শ্রমিকদের কাজ বন্ধ হয়ে গেছে। তো এর ফলে কী হচ্ছে, ইনকাম কমে গেছে। ইনকাম যখনই কমে যাবে তখন কী হবে, মার্কেটের ডিমান্ড কমে যাবে। কেননা সাধারণ লোকের কাছে যদি টাকা কম থাকে বা ইনকাম কমে যায়, তাহলে তারা যে জিনিসটা আগে কিনতো সেটা কিন্তু আর কিনবে না, তাদের কনজামশনটা তারা কমিয়ে দেবে। অনেক কম জিনিসই তখন তারা স্যাটিসফাই থাকবে। তাহলে ইনকাম কমে গেলে মার্কেটে সেল কমে যাবে বা ডিমান্ড কমে যাবে। ডিমান্ড কমলেই সেল কমে যাবে। তো যখনই সেল কমবে তখন কোম্পানি, যে এক্সিস্টিং কোম্পানিগুলো কিছু কিছু প্রোডাকশান করছে, তাদেরও কী হবে, তারাও কী করবে, প্রোডাকশান কমিয়ে দেবে। সেল কমে গেলে তার মানে কী হবে, প্রোডাকশানটাও কমে যাবে। এবং প্রোডাকশান যখনই কমে যাবে তখন কিন্তু এমপ্লয়মেন্ট ফলস করবে, মানে আনএমপ্লয়মেন্ট শুরু হবে, মানে কোম্পানির থেকে লোক ছাঁটাই করা শুরু হবে। তো যদিও এখানে এই সাইকেলটা এখনকার পরিস্থিতির জন্য খুব একটা প্রযোজ্য হচ্ছে না, কেননা প্রোডাকশান কিন্তু অলরেডি ফলস করে গেছে। এমন নয় যে ডিমান্ড সাপ্লাইয়ের কম হওয়ার জন্য প্রোডাকশান বন্ধ করে দেওয়া হয়েছে, তা কিন্তু নয়। অলরেডি এই ডিজিজটা এতটাই ছড়াচ্ছে যার কারণে অলরেডি বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে। তো প্রোডাকশান অলরেডি কমে গেছে এবং অনেক জায়গাতেই স্যালারি কাট করা হচ্ছে। যদিও গভর্নমেন্ট থেকে বলছে স্যালারি না কাট করার জন্য, কিন্তু কোম্পানিগুলো নিজেদের সার্ভাইভ করার জন্য ওদেরকে বাধ্য হয়ে বিভিন্ন স্যালারি কাটার অপশান চুজ করতে হচ্ছে। যেমন ভারত হেভি ইলেকট্রিক্স লিমিটেডের আমি নিউজ দেখলাম, রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের নিউজ দেখলাম। তো অনেক বড় বড় কোম্পানি কিন্তু এমপ্লয়ীদের স্যালারি কাট করা শুরু করে দিয়েছে। তো এভাবেই গ্লোবাল রিসেশন এবং এটা এইভাবে চক্রাকারে চলতে থাকবে। ইনকাম ফল করবে, সেলস ফল করবে, প্রোডাকশন ফল করবে, এমপ্লয়মেন্ট ফল করবে। এবার এই ডাউনটার্ন বা রিসেশন থেকে বেরোনোর জন্য আরবিআই কী মেজার্স নিয়েছে সেটা আমরা একবার দেখে নেব। সেন্ট্রাল ব্যাঙ্ক দ্য আরবিআই লোয়ার দ্য রিভার্স রেট বাই 2.25 বেসিস পয়েন্ট। তাহলে 25 বেসিস পয়েন্ট কথাটার অর্থ হচ্ছে 0.25। তো রিভার্স রেপো রেটকে 25 বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছে, 3.75 করা হয়েছে। তো এই কথাটার অর্থ কী এবং এর ফলে কী হবে, রিভার্স রেপো রেট হচ্ছে আরবিআই যখন অন্য ব্যাংকের কাছ থেকে লোন নেবে, তো আরবিআই অন্য ব্যাংকের কাছ থেকে যখন লোন বা টাকা নেবে তখন আরবিআই ওই ব্যাঙ্কগুলোকে যে ইন্টারেস্ট রেটটা দেবে সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। তো রিভার্স রেপো রেটটা কমানোর উদ্দেশ্য কী, রিভার্স রেপো রেট কমালে কী হবে, ব্যাঙ্কগুলো যেগুলো রয়েছে তারা আরবিআই এর কাছে টাকাটা না দিয়ে বাকি পাবলিক বা লোকজনকে টাকা দেওয়ার বা লোন দেওয়ার চেষ্টা করবে। মানে এখন আরবিআই এর মোটিভ হচ্ছে বাজারে টাকা ইনজেক্ট করা বা বাজারে লিকুইডিটি বাড়ানো। বাজারে যদি লিকুইডিটি বাড়ানো যায়, লোকের হাতে যদি 2-4 টাকা আসে, তাহলে লোকে জিনিস কিনতে চাইবে এবং ডিমান্ড বাড়বে, এবং ডিমান্ড বাড়লে তবেই ইকোনমির চাকা ফরওয়ার্ড দিকে চলতে শুরু করবে। আরবিআই চাচ্ছে না যে ব্যাঙ্কগুলো তাদের যে সারপ্লাস মানি রয়েছে সেটা আরবিআই এর কাছে পার্ক করে। আরবিআই চাচ্ছে যে আরবিআই এর কাছে টাকাটা জমা না রেখে সাধারণ লোকে সেই টাকাটা লোন হিসেবে দেয়, এবং এই জন্যে সেই ইন্টারেস্ট রেটটা রিভার্স রেপো রেটটাকে কমিয়ে দিয়েছে। তো এটা একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক বা আরবিআই এর একটা মেজার্স টু ডিসকারেজ ব্যাঙ্কস ফ্রম কিপিং দেয়ার সারপ্লাস ফান্ডস উইথ ইট। মানে আরবিআই চাচ্ছে না টাকাটা তাদের কাছে জমা রাখা হোক। সেকেন্ড যে মেজার সেটা হচ্ছে ইনক্রিজ দ্য ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস, WMA। ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস কি, এটার এই ফ্যাসিলিটির মাধ্যমে আরবিআই সেন্ট্রাল ব্যাঙ্ক স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টকে লোন দিয়ে থাকে। তাহলে আরবিআই গিভস টেম্পোরারি লোন ফেসিলিটিস টু দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্টস। তো এর যে লিমিটটা
আরবিআই 30% বাড়িয়ে দিয়েছে, মানে আগে যে অ্যামাউন্ট দেওয়া হতো তার থেকে 30% বেশি মানি অল স্টেটস, ইউনিয়ন টেরিটরিজ এবং সেন্টারকে আরবিআই দেবে বাই দ্য মেথড অফ ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস, WMA। থার্ড মেজার সেখানে দেখছি যে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন যেগুলো রয়েছে এবং মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন যেগুলো রয়েছে তাদের লিকুইডিটি বাড়ানোর জন্য আরবিআই একটা নিউ লিকুইডিটি ফেসিলিটি চালু করেছে, সেটা হচ্ছে লং টার্ম রেপো অপারেশন। লং টার্ম রেপো অপারেশন, LTRO। রেপো অপারেশনটা কি? এটা হচ্ছে যখন কোনো ব্যাংক আরবিআই এর কাছ থেকে লোন নেয় তখন আরবিআই যে ইন্টারেস্ট রেট চার্জ করে সেটা হচ্ছে রেপো রেট। এবার যে নতুন লিকুইডিটি ফ্যাসিলিটি আরবিআই চালু করেছে সেটা হচ্ছে লং টার্ম রেপো অপারেশন। তাহলে লং টার্ম রেপো অপারেশনের মাধ্যমে কী হবে, নর্মালি যে রেপো রেটটা হয় সেটা হচ্ছে শর্ট টার্ম লেন্ডিং রেট। তো অল্প সময়ের জন্য অন্য অন্য ব্যাংক আরবিআই এর কাছ থেকে যে লোনটা নেবে সেই লোনের অ্যাগেনস্টে আরবিআই যে ইন্টারেস্ট চার্জ করবে সেটা হচ্ছে রেপো রেট। নর্মালি কী হয়, লং টার্ম যদি কোনো লোন কেউ নিয়ে থাকে তো লং টার্ম অনেক দিনের জন্য যদি লোন নিয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে শর্ট টার্মের লোনের তুলনায় লং টার্মের যে লোন তার ইন্টারেস্ট রেটটা বেশি হয়। মানে বেশি দিনের জন্য যদি টাকা লোন নেওয়া হয়ে থাকে তাহলে তার ইন্টারেস্ট রেটটা বেশি হয়। তো রেপো রেটের যে ইন্টারেস্ট রেটটা সেই রেটেই লং টার্মের জন্য লোন আরবিআই অ্যাপ্রুভ করবে টু NBFCs এবং মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস। তাহলে এর বেসিক উদ্দেশ্য হচ্ছে একটাই, যে অল্প ইন্টারেস্ট রেটে বা রেপো রেটের যে ইন্টারেস্ট রেট, তো রেপো রেটের ইন্টারেস্ট রেটেই অনেক দিনের জন্য লং টার্মের জন্য আরবিআই টাকা ধার দেবে বা টাকা লোন দেবে যাতে করে মার্কেটে লিকুইডিটি বাড়ে। তো লং টার্ম রেপো রেটের মাধ্যমে 50,000 crore আরবিআই ইনজেক্ট করবে। তো এটা হচ্ছে আরবিআই এর মেন মেজার্স টু ফাইট অ্যাগেনস্ট কোভিড-19। তো আমি এখানে মেনলি আরবিআই এর স্টেপসগুলি আলোচনা করেছি, কেননা সেগুলোই ইকোনমির পয়েন্ট অফ ভিউ থেকে বোঝার বিষয়। তো এখানে এই যে আরবিআই স্টেপসগুলো নিয়েছে এখানে কিন্তু অনেক ক্রিটিক্সের মন্তব্য রয়েছে, আমি সেগুলো তোমাদের জন্য আলোচনা করবো যাতে তোমরা ব্যাপারটা বুঝতে পারো। যেমন নোবেল লরেটস 2019-এর নোবেল বিজয়ী অভিজিৎ বিনায়ক ব্যানার্জি তিনি একটা সিম্পল ওয়ে বলেছেন, প্রিন্ট মানিকে টাকা ছাপিয়ে লিবারেলি সেই টাকাকে ডাইরেক্ট ট্রান্সফার করা উচিত সাম সেকশনস অফ দ্য সোসাইটি দ্যাট নিড ইট মোস্ট। মানে সমাজের সবথেকে নিচু স্তরের যাদের ইনকাম সবথেকে কম তাদের কাছে, বা যারা শ্রমিক রয়েছে, যারা কৃষক রয়েছে, যারা ডে লেবার রয়েছে, যারা প্রত্যেক দিনের কাজের মাধ্যমে তাদের রুজি রুটির জোগান করে, তো তাদের কাছে ডাইরেক্ট টাকা ছাপিয়ে সেই টাকাকে ট্রান্সফার করার কথা বলেছে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। যদিও একথা সত্য যে যদি টাকা ছাপিয়ে এরকম করে ডিস্ট্রিবিউট করা হয় তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হতে পারে। তোমরা জানো যে যখন বাজারে টাকা বেশি হবে, মানে অনেক বেশি সংখ্যক টাকা যখন অনেক কম গুডস অ্যান্ড সার্ভিসকে তাড়া করবে বা অনেক কম ম্যাটেরিয়ালকে কেনার চেষ্টা করবে তখন জিনিসের দাম বেড়ে যাবে, মানে ইনফ্লেশন তৈরি হবে। তো ইকোনমির অবস্থা এমনি খারাপ, তারপরে আবার যদি ইনফ্লেশন হয় তাহলে বুঝতেই পারছো কী অবস্থা হবে। কিন্তু এখন যে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে বিভিন্ন নিউজ চ্যানেলে উঠে আসছে, দেখবে অনেক পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গায় আটকে রয়েছে, ক্ষুধার্ত থাকছে, বা তারা আজকের হয়তো খাবার আছে, কালকে কি খাবে তারা জানে না। যদিও গভর্নমেন্ট থেকে বিভিন্ন NGO থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু তবুও হয়তো 2-4 দিন বা 10 দিন পর তাদের কিছু খাবার থাকবে না, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। এবং তারা যাতে না খেয়ে তাদের যাতে মৃত্যুবরণ করতে না হয় এরকম একটা পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমরা এই ইনফ্লেশন হতে পারে জেনেও এই টাকা ছাপিয়ে তাদেরকে দেওয়ার যে সলিউশনটা, এটা অভিজিৎ বিনায়ক ব্যানার্জি দিয়েছেন। তো এটা মোটেই ফেলে দেওয়ার নয়, অবশ্যই যুক্তিযুক্ত। ইনফ্লেশন হলে পরে দেখা যাবে, আরবিআই এর মেজার্স রয়েছে, গভর্নমেন্ট পরে কন্ট্রোল করতে পারবে, কিন্তু আগে লোকের জীবন বাঁচাতে হবে। তো তার জন্যই অভিজিৎ বিনায়ক ব্যানার্জি এই পদ্ধতির কথা বলেছেন। এবং ইভেন গভর্নমেন্ট যে রিভার্স রেপো রেটটা কমিয়ে দিয়েছেন তাতেও অনেক ক্রিটিক্স মন্তব্য করেছে যে রিভার্স রেপো রেট কমানোর ফলে কী হবে, বিভিন্ন ব্যাংক বেশি করে লোন দিতে চাইবে, কিন্তু লোনটা নেবে কে? এখন হচ্ছে যে কর্পোরেট সোসাইটি রয়েছে বা যারা বিজনেসম্যান রয়েছে তারা ভালো করে জানে যে মার্কেটে ইনভেস্ট করা এখন টু মাচ রিস্কি, কারণ কবে এই কোভিড-19 থেকে আমরা বেরোতে পারবো তারা কেউ জানি না। তো এই সময়ে ফ্রেশ ইনভেস্টমেন্ট করা মানে একটা বিশাল বড় রিস্ক নিয়ে নেওয়া। তো এই কন্ডিশনে কিন্তু তুমি যতই কম ইন্টারেস্ট রেটের লোন দাও না কেন, যারা বুদ্ধিমান ইনভেস্টার তারা কখনোই লোন নিয়ে মার্কেটে ইনভেস্ট করতে চাইবে না। তো এই সময়ে রিভার্স রেট কমিয়ে কোনো লাভ সেরকম হবে না, ক্রিটিক্সদের এটা মন্তব্য। বরং যে
টাকা রয়েছে গভর্নমেন্টের কাছে বা আরবিআইয়ের কাছে, সেই টাকাটা ডাইরেক্ট যাদের ইনকাম কম বা যারা ডে লেবারার তাদের কাছে ডাইরেক্ট পৌঁছে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বলে ক্রিটিক্সরা মন্তব্য করেছেন। আরেকটা ইম্পর্টেন্ট ইভেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা জানো যে স্টক মার্কেট কিন্তু এই কোভিড-19 ফলে অনেকটা নিচে চলে এসছে এবং তার সাথে সাথে যদিও রিসেন্টলি একটু রিকভার করছে, বিভিন্ন জায়গায় হোপ আসছে যে কোভিড-19 পেশেন্টরা রিকভার হচ্ছে, বিভিন্ন নিউজের ফলে হয়তো একটু একটু বাড়ছে, কিন্তু সঠিক অ্যাকিউরেট পথ কিন্তু আমাদের এখনও জানা নেই। আর তার সাথে সাথে একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে যে সোনার দাম কিন্তু এই করোনা ভাইরাসের পর থেকে বাড়া শুরু হয়েছে এবং এখন ম্যাক্সিমামে পৌঁছে গেছে এবং এর থেকে আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা বলছে। এবং সোনার দাম কেন বাড়ছে, তোমরা এখানে পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করো। সোনা হচ্ছে সেফ হেভেন ফর ইনভেস্টমেন্ট। এটা কেন বলা হয় সেফ হেভেন ফর ইনভেস্টমেন্ট? তো এরকম যখনই কোনো ক্রাইসিস চলে আসে তখন একটা ইনফ্লেশনের ভয় থাকে। এই ইনফ্লেশনের ভয় থেকেই ইনফ্লেশনের যে এফেক্টটা সেটার থেকে নিজেকে বাঁচানোর জন্য বা নিজের টাকাকে এই ইনফ্লেশনের এফেক্ট থেকে বাঁচানোর জন্য মানুষ কী করে, সোনা কেনা শুরু করে এবং সোনায় ইনভেস্ট করে। তো তোমরা যদি এখানে কার্ভটা দেখো, এটা হচ্ছে সোনার দামের কার্ভ। তোমরা দেখো অক্টোবর 2019 থেকে শুরু করে 20 এপ্রিল পর্যন্ত আমি এখানে দেখিয়েছি। 20 এপ্রিল 46,000 পেরিয়ে গেছে 10 গ্রাম সোনার দাম এবং ইন নিয়ার ফিউচার এটা 55,000 পর্যন্ত হতে পারে বলে বলছে বিশেষজ্ঞরা। তো সবাই এখানে সিকিউর ফিল করছে সোনা এমন একটা মেটাল যে ইনফ্লেশনের যে এফেক্টটা সেটাকে কাটিয়ে উঠতে পারে। কীরকম করে, আমি সাপোজ এক্সাম্পল বলছি, কেউ এই যখন 10 গ্রাম সোনার দাম 40,000 টাকা ছিল তখন কেউ 10 গ্রাম সোনা কিনে রাখলো এবং 20 এপ্রিলে এসে সেই 10 গ্রাম সোনার দাম হয়ে গেছে এখানে সাপোজ 47,000। তাহলে 40,000 থেকে 47,000 মানে 7,000 রুপিস ইনক্রিজ হয়েছে 10 গ্রাম সোনার দাম। তার মানে এইখানে যার পকেটে 40,000 টাকা ছিল এবং যে সোনা কিনে রেখেছিল সেই সোনাটা 20 এপ্রিল বিক্রি করলে সে 47,000 টাকা পেয়ে যাচ্ছে, কিন্তু যে টাকাটা নিজের পকেটে রেখে দিয়েছে তার কাছে কিন্তু 40,000 টাকা তো 40,000 টাকাই রয়ে গেছে। কিন্তু যে সোনার মধ্যে ইনভেস্ট করেছে সে এই 7,000 টাকার যে ইনফ্লেশন হয়েছে সেটার থেকে বেরিয়ে আসতে পেরেছে বা সেটার এফেক্ট থেকে নিজের মানির যে লসটা সেটা কাটিয়ে উঠতে পেরেছে এবং তার টাকাটা বলতে গেলে 40,000 থেকে 47,000 টাকা হয়ে গেছে। তো এইভাবে টাকার যে ডিগ্রেডেশনটা হয় ইনফ্লেশনের ফলে সেটার থেকে বাঁচার জন্য লোকে সোনা ইনভেস্ট করে এবং সোনার ডিমান্ড বেড়ে যায়, এভাবে ধীরে ধীরে সোনার দাম বাড়তে থাকে। তো এই সময় অনেকেই সোনা ইনভেস্ট করছে, তবে এখন অলরেডি অনেক হাইয়ে চলে গেছে। এরপর ইনভেস্ট করাটা অনেকেই বলবে রিস্কি, কারণ এরপরে যখনই কোনো ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কারের কথা ঘোষণা হবে, যখনই কোভিড-19 প্রকোপ কমা শুরু হবে, তখন কী হবে, সোনাগুলো লোকে বিক্রি করে টাকা নেওয়া শুরু করবে, কেননা তখন তাদের ফ্রেশ মানি চাই, তখন তারা ইনভেস্ট করার জন্য লিকুইড মানি চাই, লিকুইড মানি তখন তারা ইনভেস্ট করবে বাজারে এবং সোনাকে বিক্রি করে দেবে। তো হিউজ পরিমাণ সেল হওয়ার জন্য কী হবে, সোনার দাম অলরেডি আবার কমা শুরু করবে। তো এইভাবে সোনার দাম বাড়ে এবং কমে। তো গভর্নমেন্টের তরফ থেকে কী করা হচ্ছে, তো গভর্নমেন্টের তরফ থেকে এইরকম সিচুয়েশানে কী করা হয়, ট্যাক্স রিবেট দেওয়া হয়, মানে ট্যাক্স কমানো হয়। ট্যাক্স কমালে কী হবে, ইনক্রিজ ডিমান্ড বেড়ে যাবে, লোকের হাতে টাকা বেশি থাকবে, লোক বেশি করে কেনার চেষ্টা করবে, ডিমান্ড বেড়ে যাবে। ডিমান্ড বাড়ার জন্য কোম্পানিগুলো বেশি পরিমাণ প্রোডাকশন করবে, বেশি পরিমাণ প্রোডাকশন করার জন্য বেশি লোকের দরকার হবে, মানে এমপ্লয়মেন্ট বাড়বে। এমপ্লয়মেন্ট বাড়লে লোকের ইনকাম বাড়বে, লোকের ইনকাম বাড়লে লোক বেশি করে খরচ করবে, ঠিক আছে। তো এরকম করে গভর্নমেন্ট এইরকম সাইকেল থেকে বেরোনোর জন্য এই স্টেপগুলো নিয়ে থাকে, ট্যাক্স রিবেট দেয় এবং বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন সেক্টরে তারা বিভিন্ন প্যাকেজ ঘোষণা করে। অলরেডি 1.7 লাখ ক্রোড় প্যাকেজ ঘোষণা করেছে আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। 1.7 লাখ ক্রোড় সবথেকে বড় প্যাকেজ ঘোষণা করেছিল, কিন্তু তার ছাড়াও আরও বিভিন্ন ছোটো ছোটো প্যাকেজ ঘোষণা করে যাচ্ছে। এমএসএমই সেক্টরের জন্য আলাদা করে টাকা দিচ্ছে। তো বিভিন্ন জায়গায় এই লিকুইডিটি বাড়ানোর জন্যই এখন গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে এরকম করে ইনভেস্ট করছে। এই কারণে এই লড়াইটা যে শুধুমাত্র ভাইরাসের অ্যাগেনস্টে নয়, এটা হচ্ছে লাইফ অ্যান্ড লাইভলিহুডস, আমাদের জীবন এবং জীবিকা দুটোরই সংকট। জীবন বাঁচাতে গেলে আমাদের লকডাউন হয়ে থাকতে হচ্ছে, আর লকডাউন হয়ে থাকলে অনেকেই তাদের জীবিকা হারাচ্ছে এবং জীবিকা হারানোর ফলেও তাদের লাইফের উপর এফেক্ট আসছে। তো আজকে এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে। থ্যাংক ইউ।